তারা নিজেরাই জানতো যে ইলেকশনে আমি জিতে আসব। তো এটা সত্য যে যেভাবে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনটা তারা পছন্দ করছে না। ভারত আমাদের জনগণকে পাখির মতো যখন গুলি করে হত্যা করে আমাদের দেশের নতজানু সরকার তখন প্রতিবাদ তো দূরের কথা একটু শব্দ করতে পারে না। বাংলাদেশের কিছু তথাকথিত সেলিব্রিটি নায়ক নায়িকারা যখন পৃথিবীর অন্য কোনো দেশের কোনো আন্তর্জাতিক ইভেন্ট আন্তর্জাতিক কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করতে যায় দর্শক হিসাবে, তখন দেখবেন বাংলাদেশের গণমাধ্যমের ঘুম যেন হারাম হয়ে যায়। প্রায় ক্ষমতার কলকাঠি নাইরা পার পাইয়া যাইতেছিল, কিন্তু সেটা পারে নাই এলাকার মানুষের তীব্র ক্ষোভে এবং চাপের ফলে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভাইরাল। প্রিয় দর্শক শ্রোতা, সেই বিষয়টি নিয়ে মুখ খুলেছে মোস্তফা ফিরোজ। মূলত আজকে প্রিয় দর্শক 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আপনারা সকলে জানেন বাংলাদেশের মুখ উজ্জ্বল করে 38 বছরের রেকর্ড ভেঙেছে আমাদের বাংলাদেশের গর্ব বসির আহমদ। তাকে বাংলাদেশ থেকে কতটুকু সম্মাননা দেওয়া হচ্ছে বিষয়টি নিয়ে মুখ খুলেছে একজন নেতাকর্মী। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রীর একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব, পিনাকি ভট্টাচার্যের একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব, আরও একটি বক্তব্য সেটি হলো আজকে জুমার নামাজের পরেই কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা রাস্তায় বিক্ষোভ মিছিল করেছে ভারতের পণ্য বর্জনের দাবিতে। তাই মূলত 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং তাদের কথাগুলো শুনে যাবেন। তো চলুন কথা না বলে এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সর্বপ্রথম চলুন পিনাকি ভট্টাচার্যর একটি ভিডিও দেখে আসি। বাংলাদেশে এলিট সমাজের গর্ব এমন একটা টাইটেলে যদি কিছু মানুষকে আপনারা খুঁজে বের করতে বলা হয়, আর ইঞ্জিরি পত্রিকা ডেইলি স্টারের চিফ এডিটর মাহবুজা নামের নাম যদি আপনার মাথায় না আসে, তাইলে বলে বাঙ্গো এলিটস না, আপনি খুব কাঁচা, সেটা বলে আগে কয়ে দিলাম। এইসব মালরা দেখবেন মানুষের অধিকার নিয়ে মাঝে মাঝে সিক্কুর মারতে, নারী অধিকার নিয়ে সিক্কুর মারতে, শিশু অধিকার নিয়ে সিক্কুর মারতে, মাঝে মাঝে তার কলমে দেশপ্রেম উতলায় পড়ে, গণতন্ত্রের সবক দেয়। আবার দেখবেন একই মানুষ বাংলাদেশের গণতন্ত্রের প্রধান শত্রু ভারতের চাটুকারিতা করতেছে, নিজে আইনের শাসনের কথা বলতেছে, দুর্নীতির কথা বলতেছে, কিন্তু শোনা যায় নিজের মেয়ের লন্ডনে হুন্ডি কইরা টাকা পাঠাতে হয়। নারী শিশু মানবিকাধিকার এইসব বলার লোকটাই দেখবেন আবার কোন এক শিশুর প্রাণহানির মতো ঘটনাকেও ধাম্মা চাপা দিতে বা ঘটনার মূল হোতার পাশে দাঁড়াতে তার একটুও লজ্জা হয় না। কিছুদিন আগে এরকম একটা ঘটনা করলে ঘটিছে, আমাদের সবার নজরে রয়ে গেছে। এই ঘটনা ঘটিছে ডেইলি স্টারের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি এক্সিকিউটিভ এডিটর সৈয়দ আশফাকুল হকের বাসায়। এই যে উপরের দিকে থাকা লোকটা সৈয়দ আশফাকুল হক। ঘটনা একটু খুলে বলি, নাইলে ভালোভাবে বুঝবেন না। এই সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজ করত এক অপ্রাপ্তবয়স্ক কিশোরী প্রীতি উরাং নাম। ঘটনাচক্রে তার বয়স 14-15 বছর হবে। ঘটনাচক্রে 6 ফেব্রুয়ারি সকাল 8টার দিকে মেয়েটা এই আশফাকুলের বাসার 9 তলা থেকে পইড়া মারা যায়। এখন কত তলা হায়াত তুলে নিলে একজন মানুষ অকালে মারা যাইতেই পারে, তাই না? কিন্তু কেন ডেইলি স্টারের এক্সিকিউটিভ এডিটর সৈয়দ আশফাকের বাসায় প্রীতি উরাংয়ের মৃত্যুতে সন্দেহ এবং শঙ্কা দানা বাঁধিচ্ছে, এটা বুঝতে হলে আপনার আরো কয়েকটা ঘটনা জানা লাগবে। আর তা হইল গত 6 আগস্টে একই বাসায় আগে থাকা আরেকটা 6-7 বছরের মতো বয়স হবে এরকম শিশু গৃহকর্মী গুরুতরভাবে আঘাত পায়। এই আঘাত এত গুরুতর ছিল যে ওই গৃহকর্মীকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করাইতে হয়। সেই ঘটনার পরে সেই শিশু গৃহকর্মীর মা তার মেয়ের সাথে কিছু একটা অন্যায় হয়েছে এটা বুঝা মামলা দায়ের করতে যান এই সৈয়দ আশফাক আর তার স্ত্রী তানিয়া খন্দকার এবং আসমা নামের আরেকজনের বিরুদ্ধে। কিন্তু ডেইলি স্টারের মতো পত্রিকা এত প্রভাবশালী একটা পদে থাকায় কেন যেন একটা অজ্ঞাত কলকাঠির বলে মামলা থেকে অব্যাহতি পাওয়া যায় সবাই। তবে এই মামলায় ওই শিশুর পরিবারকে 1.5 লাখ টাকা দেওয়ার একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই মাহফুজা নামে দিছিল, সেটাও দেয়নি কলে। শুনেন ব্রাহ্মণবাড়িয়ার সেই ভিকটিম মেয়ের বাবা কি বলে। কইছে তারা 2 লাখ টাকা দিবেন, টাকা হয়েছিল না দিলে আমি বিশ্বাস নাই। শোনা যায় তার আগেও আরেকজন গৃহকর্মী নাকি তার বাসায় মারা গেছিল ছাদ থেকে পইড়া, এটা এলাকাবাসীর দাবি। তবে সেটা নিয়ে পত্রিকায় লেখালেখি হয় নাই, ধামাচাপা দেওয়া হয়েছিল। শোনেন এলাকাবাসী কি কইতেছে, তার মৃতদেহ কেমনে গাপ করা হয়েছিল, শোনেন কি বলে। ওই সময় আমি দেখলাম যে লাশটা, আমি এখানে আসলাম, লাশটা আমার সামনেই নিয়ে গেল। আর এটা নিয়ে তৃতীয় ঘটনাটা ঘটছে, কিন্তু এটার কোনো বিচার হয় নাই। পুলিশ আসছে, মিডিয়া সাংবাদিক বহুত কিছু আসছে, কিন্তু এটার কোনো বিচার হয় নাই। আর 2টা ঘটনা ঘটছে, ঠিক আছে, এই একইভাবে কোনো বিচারই হয়নি। একটা মায়া ফালাইছে কম বয়সী মায়া, হ্যাঁ 6 মাস আগে। ওটা নিয়ে কোনো মানে ঝামেলা হয় নাই, ওটা মনে হয় ঝামেলা থানার টাকা পয়সা দিয়ে মিট করে দিছে। তার আগে একটা মেয়ে মারা গেছে, পরে ওই আপোষ হয়ে গেছে। ওরপর মিটমাট মানে সাহস বাইরে গেছে, ওই 2টা মেয়ে যে মারা গেছে ওর পরে মনে করেন সাহস বাইরে গেছে। আবার এইদিকে এইবারও প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনা তো প্রায় ক্ষমতার কলকাঠি নাইরা পার পাইয়া যাইতেছিল, কিন্তু সেটা পারে নাই এলাকার মানুষের তীব্র ক্ষোভে এবং চাপের ফলে। প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় তার বাবা লোকেশ উরাং মামলা করলে সৈয়দ আশফাকুল এবং তার স্ত্রীরে গ্রেপ্তার করলেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করলে হাকিম হাসিবুল হক তার নামঞ্জুর করে জেল গেটে পাঠায়, জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য পাঠায়। অথচ
যেখান থেকে কিনা পেনাল কোডের 304 ক ধারা অনুযায়ী কারো বেপরোয়া বা অবহেলাজনিত কারণে যদি কেউ মারা যান বা আহত হন, তাহলে বিচারে অভিযুক্ত ব্যক্তি সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান আছে। সেখানে সত্য তথ্য বের করতে 5 দিনের রিমান্ড পর্যন্ত মঞ্জুর করাতে পারে নাই। আর হাঙ্গেরে রাজনৈতিক দলের কর্মীদের কত দিনের রিমান্ড নেয় দেখেছেন তো? আর আমরা যদি কোনো কিছু লিখি না ফেসবুকে, তাহলে কত দিনের রিমান্ড নেয় দেখেন। আর মারা গেছে রিমান্ড দেয় না। পরবর্তীতে এই প্রীতি উরাংয়ের মৃত্যুরে কেন্দ্র কইরা মামলা এবং নানা বিষয় নিয়ে বিভিন্ন পত্রিকায় লেখালেখি হইলে এই ঘটনা আর সবার সামনে চলে আসে। এই যে প্রীতি উরাংয়ের নিয়ে ছাপানো নিউজ 2-1টা দেখেন। এই একই বাসায় বারে বারে গৃহকর্মীর হয় মৃত্যু হওয়া অথবা আহত হওয়া বা মারা যাওয়ার ঘটনার পরেও এই প্রীতি উরাংয়ের মৃত্যুর জন্য আশফাকুল হকের পরিবারকে চরম সন্দেহের চোখে দেখার আরেকটা কারণ হইল সিসি ক্যামেরার মেমোরি কার্ড গায়েব হয়ে যাওয়া। হ্যাঁ, ঠিক শুনেছেন, প্রীতি উরাং মারা যাওয়ার দিনই আশ্চর্যজনকভাবে ফ্ল্যাটের সিসি ক্যামেরার মেমোরি নাই হয়ে যায়। এই নিয়ে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা তেমন কোনো সদুত্তর দিতে পারে নাই। তাদের উত্তর খুব চতুরতাপূর্ণ, খানিকটা পাশ কাটানোর মতো ছিল। আর সব থেকে বড় কথা, পুলিশ নিজেই তাদের উত্তরে সন্তুষ্ট হয় না বলে জানাই দিছে। প্রতিবেশীরা অনেকেই দাবি করেছে যে মেয়েটা মারা যাওয়ার সময় পরনে কোনো প্যান্ট বা পায়জামাও ছিল না। কেন, কোন পরিস্থিতিতে একটা কিশোরী গৃহকর্মীর পরনে কাপড় থাকে না বলেন তো? এই বয়সের একটা মেয়ে তো নিশ্চয়ই তার নিজের সম্পর্কে, নিজের পোশাক সম্পর্কে, নিজের শরীর সম্পর্কে অত্যন্ত সচেতন থাকে। তার সাথে কি এমন আচরণ করা হইতেছিল ওই সময় যে তাকে প্রায় বিবস্ত্র হইয়া দুনিয়া ছাড়তে হইল? তার সাথে কি করা হইতেছিল? হয় তাকে ধাক্কা দিয়ে ফেলা দেওয়া হয়েছে, অথবা সে বাঁচার জন্য দিক বেদিক জ্ঞান শূন্য হইয়া দৌড় মাইরা পড়ছে, তাই না? এই কুচিন। প্রিয় দর্শক শ্রোতা, পিনাকি ভট্টাচার্যের ভিডিওটি দেখলেন এবং তার কথাগুলো শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী বক্তব্য দিয়েছে সংবাদ সম্মেলনে, যেটা ভাইরাল হয়েছে, আমি ভিডিও লাস্ট মুহূর্তে সেই ভিডিওটি দেখাবো। তো এবার আমরা দ্বিতীয় নম্বরে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো একজন নেতাকর্মী, এই যে বাংলাদেশে বসির আহমদ, যে গোটা বিশ্বকে তাক লাগিয়ে আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে, মানে তার ব্যাপারটি নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করেছে তার সম্মানে। চলুন শুনে আসি। বাংলাদেশের কিছু তথাকথিত সেলিব্রিটি, নায়ক, নায়িকারা যখন পৃথিবীর অন্য কোনো দেশের কোনো আন্তর্জাতিক ইভেন্ট, আন্তর্জাতিক কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করতে যায় দর্শক হিসাবে, তখন দেখবেন বাংলাদেশের গণমাধ্যমের ঘুম যেন হারাম হয়ে যায়। সকাল থেকে রাত অবধি 24 ঘন্টা তাদের নিয়ে লাইভ টেলিকাস্ট, ভিডিও, হেডলাইন, শিরোনাম, যেন তাদের ঘুম হারাম হয়ে গেছে যে বাংলাদেশের অমুক তথাকথিত নায়ক ওই যে ফ্রান্সের অমুক উৎসবে যাচ্ছেন, জার্মানির অমুক প্রোগ্রামে যাচ্ছেন, মানে ইত্যাদি ইত্যাদি। অথচ বাংলাদেশের রিয়েল হিরো যারা, কুরআনের পাখি যারা আন্তর্জাতিক বিভিন্ন কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন, প্রথম হচ্ছেন, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের সুনাম তুলে ধরার চেষ্টা করছেন, এদের নিয়ে রাষ্ট্রীয়ভাবে কোনো সংবর্ধনা নেই, কোনো সম্মাননা নেই, নেই কোনো আয়োজন। আফসোস, আফসোস। আজকে দেখেন, আমি একটা খবর দেখলাম, বাংলাদেশের ক্ষুদে শিক্ষার্থী হাফেজ বশির আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ইরানের রাজধানী তেহরানে সেটি অনুষ্ঠিত হয়েছিল, সেখানে প্রথম স্থান অর্জন করেছেন। পৃথিবীর অর্ধ শত দেশকে পিছনে ফেলে এই হাফেজ বশির প্রথম স্থান অর্জন করেছে। কিন্তু দেখেন, তাকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যম তেমন কোনো হুলস্থুল কাণ্ড ঘটায় নেই, নিউজ পর্যন্ত তেমন করে না। এই যে দেখুন খবরটি, বাংলা ভিশন এই খবরটি ছাপিয়েছে। বাংলা ভিশনকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। অন্য কোনো পত্রিকা ছাপাই নাই সেভাবে। তো যাই হোক, আমি এই কথাগুলো আসলে আফসোস থেকে বলতেছি, ক্ষোভ থেকে বলতেছি। এর আগে বিশ্বজয়ী হাফেজ তাকরিম, সে খুব সম্ভবত কাতার না দুবাইয়ের সেই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় জয় করেছিলেন। সেই তাকরিমকে পর্যন্ত সংবর্ধনা দেওয়া হয় নাই। কিন্তু আপনি দেখবেন, কোন তথাকথিত সেলিব্রিটি কোন বিদেশের একটি ইভেন্টে জয়েন করলে দর্শক হিসাবে যখন সে দেশে ফিরে আসে, ওরে বাবা, সেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার জন্য গণসম্বর্ধনা আয়োজন করা হয়। গাড়ি বহর নিয়ে, ছাদগোলা গাড়ি নিয়ে তাকে পুরো ঢাকা শহরে ঘোরানো হয়। আর যারা সত্যিকারের রিয়েল হিরো, আন্তর্জাতিক বিশ্বে দেশকে তুলে ধরছে, দেশে সুনাম অর্জন করছে, তাদের নিয়ে কোনো কথা নেই, মাথা ব্যথা নেই। ধিক্কার আমরা জানাই এদেরকে, ধিক্কার। ইনশাআল্লাহ আমরা কমিটমেন্ট করছি, আজকে যেদিন আমরা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো এই বাংলার মাটিতে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো, সেদিনে হাফেজ তাকরিম বলেন, হাফেজ বশির বলেন, যারা আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে জয় করে তুলে ধরেছে, এদেরকে রাজধানীর সৌরাটি উদ্যানে গণসংবর্ধনা দেওয়া হবে লাখো মানুষের উপস্থিতিতে ইনশাআল্লাহ। এটা আমাদের কমিটমেন্ট, এটা আমরা করবো ইনশাআল্লাহ। তাই এই সরকার বলেন, এদের কাছে আমাদের কোনো চাওয়া পাওয়ার কিছু নেই, আমাদেরকেই করতে হবে। তবে আফসোস একটা জায়গায়, আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা, জনগণের টাকা দিয়ে তথাকথিত সেলিব্রিটি যারা, নায়ক নায়িকা যারা, এদের পিছনে যখন ব্যয় করা হয়, শত কোটি টাকা ব্যয় করে বিভিন্ন দেশে পাঠানো হয়, তখন আমাদের গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়, রক্ত টকবক করে, এগুলো দেখলে রক্ত টকবক করে, সহ্য করতে পারি না। সত্যিকারের রিয়েল হিরো যারা, তাদেরকে ন্যূনতম প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় না। এই হচ্ছে আজকে বাংলাদেশের অবস্থা। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন তার কথাগুলো, আশা করি বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। হ্যাঁ, এবার আমরা 3 নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো ভারতের পণ্য বয়কটের ডাক দিয়েছে বা বয়কট করে আসছে অনেক নেতাকর্মীরা, মাঠে নামছে এবং ভারতের পণ্যগুলো
মার করে করে বয়কট করার কথা বলছে। অবশেষে আজকে জুমা শেষে তারা মাঠে নেমেছে এবং পুলিশের সামনে কিভাবে ভারতের পণ্য বয়কটের দাবি জানাচ্ছে এবং কিছু অগ্নিজরা বক্তব্য দিয়েছে, যেটা হয়তো শুনলেই বুঝতে পারবেন। তো চলুন সেই ভিডিওটিও দেখে আসি। বিশেষ করে 2014 সালের নির্বাচনে, 2018 সালের নির্বাচনে, 2024 সালে আমি আগামী নির্বাচনের মাধ্যমে ভারতীয় যে নগ্ন হস্তক্ষেপ, এই হস্তক্ষেপের ফলে আমরা আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছি। বন্ধুরা আমার, শুধু তাই নয়, ভারত বলে আমাদের বন্ধু প্রতিম দেশ। ভারত আমাদের জনগণকে পাখির মতো যখন গুলি করে হত্যা করে, আমাদের দেশের নতজার সরকার তখন প্রতিবাদ দূরের কথা একটু শব্দ করতে পারে না। বন্ধুরা আমার, যখন ভারত আমাদের দেশে চট্টগ্রামের বন্দর, মংলা বন্দর এবং সহকরেল পথ ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে পণ্য পরিবহনের সুবিধা নেয়, কিন্তু বাংলাদেশের পণ্য ভারতে নেপালে পরিবহনের জন্য ভারতের 14 মাইল করে শিলিগুড়ির 14 মাইল করিডোর আদপ্ত সমাধা হয়নি। বন্ধুরা আমার, আমরা 1996 সালের সেই ঐতিহাসিক চুক্তির মাধ্যমে, গঙ্গার চুক্তির মাধ্যমে আমরা আদপ দিয়ে ওই পানির ন্যায্য হিসেবে আমরা পাইনি। শুধু তাই নয়, ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ বলে আমাদের দেশের জনগণকে যেভাবে গুলি করে হত্যা করে, আমরা এর প্রতিবাদ হিসাবে এবং আমাদের দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা জনগণ কি করতে পারি, আমরা শুধু তাদের জনগণের পক্ষ থেকে আমরা একটি প্রতিবাদ করতে পারি, তাদের পণ্য আমরা বয়কট করে তাদেরকে জানাই দিতে পারি যে আমরা তোমাদেরকে ঘৃণা করে, তোমরা আমাদের ভোটাধিকার হরণ করেছো, তোমরা আমাদের সাথে ন্যায্য ইচ্ছার সাথে চুক্তিবদ্ধ হও না। এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ ফয়সাল আহমেদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বয়কট আসসালামু আলাইকুম সবাইকে উপস্থিতি। দেখেছেন 2014-2024 বাংলাদেশ আওয়ামী লীগ সরকার একটা নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছে। দর্শক, বিতর্কিত নির্বাচন পৃথিবীর ইতিহাসের কোথাও নেই। আপনারা বরাবরই দেখেছেন এই সরকার ক্ষমতায় বসার পরে ভারতের তুষামতি করে সামনে এসে শেষ করে। তাদেরকেও বলতে চাই, আপনারা শুধুমাত্র সরকার সঞ্চালন করেন না, আমাদের একটা আন্দোলনের কিন্তু দাম আছে। আমরা চাইলে আপনাকে উল্টে দিতে পারি, আমরা চাইলে পুরো পৃথিবী নামে দিতে পারি। বাংলাদেশের এই শক্তি আছে, সেটা আপনারা দেখেছেন এই ভারতীয় পণ্য বয়কটের মাধ্যমে। শুধু ভারতীয় পণ্য বয়কট না, আমারও দেশের বিমানে করে যাওয়ার সময় আমার ভাই অসুস্থ হয়ে গিয়েছে। আপনার ভারতীয় এয়ারলাইন্স আমাদের এই বিমান রিসিভ করেনি, করেছে পাকিস্তান। এখন বন্ধুকে পাকিস্তান না ভারত? ভারত পৃথিবীর একটা নিকৃষ্ট জাতি, যাদের সাথে কোন দেশের ভারতের ভালো সম্পর্ক নেই, তাদের কোনো প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক নেই। সেখানে তো আমরা বাংলাদেশ অনেক দূরের কথা। ভারতের সাথে নেপালের সাথে ভালো সম্পর্ক নেই, ভারতের সাথে পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক নেই, এবং চীনের সাথে ভালো সম্পর্ক নেই। আপনারা দেখেছেন এই ভারতীয় পণ্য বর্জনের মাধ্যমে মোদির গতি ছুটে যাচ্ছে। বাংলাদেশ চাইলে অনেক কিছু করতে পারে, মোদির গতি এখন ঠিক নাই। আপনারা শুধু আপনাদের সংগ্রাম চালিয়ে যান, গণ অধিকার পরিষদ আপনাদের পাশে আছে, থাকবে। জনগণের অধিকার আমাদের অঙ্গীকার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফয়সাল আহমেদকে। আজকে এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিপ্লবী সদস্য সচিব জনাব মুনতাসির মাহমুদ। জনাব মুনতাসির মাহমুদকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে যখন আমরা বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের মানুষকে আহ্বান জানাচ্ছি যাতে তারা দেশীয় পণ্য ব্যবহার করে এবং বাংলাদেশের উপর বিভিন্নভাবে আগ্রাসন চালানো, ভারতীয় পণ্য বর্জন করে, এই শান্তিপূর্ণ দাবিতে যখন আমরা রাজপথে নেমে আসছি, তখন কেন আমাদেরকে পুলিশ বাধা দিচ্ছে? বাংলাদেশ কি তাহলে স্বাধীন আছে? সেটা আমার প্রশ্ন। আমরা কোনো সরকার বিরোধী আন্দোলন আজকে করছিলাম না। আমাদের ন্যায্য দাবি, সেই দাবিতে বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান করছিলাম। আপনারা দেখেছেন যখন আমরা মিছিল শুরু করতে নিয়েছি, তখনই পুলিশ তার দিক থেকে এসে বারবার আমাদেরকে বাধা দিচ্ছিল এবং শেষ পর্যন্ত বাধা দিতে না পেরে তারা সরে গেছে। আমি বাংলাদেশের সব স্তরের মানুষকে আহ্বান জানাই, দলমত নির্বিশেষে আপনারা যদি দেশকে ভালোবাসেন তাহলে অবশ্যই ভারতীয় পণ্য বর্জন করবেন। এটা আমাদের ন্যায্য দাবি। আপনারা যদি দেশকে ভালোবাসেন, দেশীয় পণ্য ব্যবহার করবেন। যারা ভারতে বসে আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলছে, সেই ভারতীয় নাগরিকদেরকে বলতে চাই, আমি বারবার বক্তব্যে বলেছি, ভারতের মানুষের সাথে আমাদের কোনো বিরোধ নাই, কিন্তু তাদেরকে বুঝতে হবে বন্ধু রাষ্ট্র বলে বাংলাদেশ সীমান্তে কেন বাংলাদেশের নিরপরাধ মানুষকে বারবার তারা খুন করছে। এই জবাব তাদেরকে দিতে হবে। যদি তারা বলে যে গরু চোরা চালানি, সেই গরু চোরা চালানির সাথে দুই পক্ষ থাকে, বাংলাদেশের পক্ষের শত শত মানুষকে তারা খুন করেছে। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা,
আপনারা দেখলেন। মূলত আজকে 5টি ভিডিওর ভিতর থেকে 3টি ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম, আর 2টি ভিডিও রয়েছে। তো অবশ্যই এই 2টি ভিডিও আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সাংবাদিক প্রশ্ন করেছে, তার জবাবে আসলে কি বলেছে সেটা আমি দেখাবো এই ভিডিওর পরে। তো তার আগে একটি ভিডিও দেখি এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রেক্ষিতে অবশেষে মোস্তফা ফিরোজ কি বলতেছে, চলুন শুনে আসি। প্রধানমন্ত্রীর আজকে সংবাদ সম্মেলন ছিল, মিউনিক সম্মেলন পরবর্তী এই সংবাদ সম্মেলন। মিউনিক সম্মেলনের বিভিন্ন বিষয় ছিল তার মুখ্য বিষয়, কিন্তু যাই হোক নানান প্রসঙ্গ এসছে, সেখানে প্রশ্ন এবং প্রশংসার একটা মিশেল পরিস্থিতি ছিল। তারপরও সমসাময়িক বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় চলে এসছে, যেমন নির্বাচন, দ্রব্যমূল্য, এইসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রী তার মতো করে উত্তর দিয়েছেন। দেখছি যে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন চলাকালেই কয়েকটি অনলাইন পোর্টাল তার কিছু অংশ নিয়ে ফোকাস করেছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন। যেমন ইত্তেফাকের শিরোনাম হচ্ছে নির্বাচন নিয়ে কেউ কোনো কথা আমাকে বলেনি। তারপরে দৈনিক আমাদের সময় নির্বাচন নিয়ে কেউ কোনো কথা বলেনি। কালবেলার শিরোনাম হচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে কেউ উদ্বেগ প্রকাশ করেনি। সমকালের রিপোর্ট হচ্ছে নির্বাচন নিয়ে কেউ কোনো কথা আমাকে বলেনি। যে ইউরোপের প্রত্যেকটা দেশের সঙ্গে রাষ্ট্রীয়ভাবে এবং আমার ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে একটা সুবিধা হয়েছে, নির্বাচন নিয়ে কেউ কোনো কথা বলেনি। তারা নিজেরাই জানতো যে নির্বাচনে আমি জিতে আসব, যারা চায়নি তারাই প্রশ্ন ওঠায়। এখানে দুইটা দিক আছে, এটা ঠিক। ইউরোপের সঙ্গে একটা প্রধানমন্ত্রীর বিভিন্ন দেশের একটা সুসম্পর্ক আছে, ব্যক্তিগত সম্পর্কও আছে, এবং এটা অনেক দিনের। যেহেতু একটা ইউরোপের দেশগুলো একটা গণতান্ত্রিক দেশ, বাংলাদেশের যেই মুক্তিযুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ, সেই যুদ্ধটা জানে, তার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন। তারপরে নানান বিষয় নিয়ে তারা তো দফায় দফায় যখন নাকি গণতন্ত্র ব্যাহত হয়েছে উদ্বেগ জানিয়েছে, গণতন্ত্রের জন্য লড়াই করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেটার জন্য তাকে চেনেন, জানেন, এবং একটা সুদৃষ্টি আছে, এটা সত্য। কিন্তু এটা সত্য যে যেভাবে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনটা তারা পছন্দ করছে না। পছন্দ না করলেও তারা মনে করে যে আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল, এবং তার নেতৃত্ব হিসেবে শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে অনেকে পছন্দ করে। কিন্তু নির্বাচনটা, যেই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনটা পছন্দ করে না, এটা আমরা জানি। এবং তার প্রতিফলন আমরা দেখছি যে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যে অবস্থানটা ছিল, তারা দফায় দফায় চেষ্টা করেছে বাংলাদেশে যাতে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়। এবং নির্বাচনের পরিস্থিতি নিয়ে তাদের একটা লম্বা সফর ছিল বাংলাদেশে, এবং তারা এই বিষয়ে সব পক্ষের সঙ্গে কথা বলেছে, এবং তারা হয়তো ফাইনালি একটা রিপোর্ট তাদের ইউরোপীয় ইউনিয়নে জমা দেবে। সেই ফাইন্ডিংসটা এখন পাওয়া যায়নি। তো একটা কথা হলো যে তিনি বলছেন যে পাকিস্তানের নির্বাচনের দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, এক দেশে ফল ঘোষণা করতে 12-13 দিন লাগলেও সেই ইলেকশন ফ্রি ফেয়ার, আর বাংলাদেশে এত সুষ্ঠু নির্বাচন হওয়ার সাথে সাথে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে যে রেজাল্ট দিতে পারলো সেটা ফ্রি ফেয়ার না। এই রোগের কোনো ওষুধ আমাদের কাছে নেই। তো এখন কথা হলো যে দুইটা কথা। একটা হলো যে কেউ কোনো কথা বলেনি। কথা বলেনি মানে কি যে তাদের ভিতরে যে কোনো কথা নেই, সেটা কিন্তু না। এটা একটু বোঝার দরকার আছে। ইউরোপ, আমেরিকা বা পশ্চিমা দেশগুলো খুবই কূটনৈতিকভাবে তারা অগ্রসর হয়। একটা দেশের সাথে একটা দেশের সম্পর্ক তারা কূটনৈতিকভাবে এমনভাবে রপ্ত করে, তাদের ভাষা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ অন্যরকম। তারা চট করে যেন তেন মন্তব্য করেন না, সেই প্রোটোকলটা তারা রক্ষা করে। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চট করে তার সামনে তারা বলবে যে কি নির্বাচন করে আসলেন, এই নির্বাচন আমরা মানি না, এটা কোনোদিনও বলবে না। তারা যেটা বলবে অফিসিয়ালি বলবে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝাবে। যেমন ইউরোপের কয়টা দেশ একেবারে মানে এই নির্বাচনটা খুব ভালো হয়েছে এরকম কোনো বিবৃতি দিয়েছে বা সরকারকে অভিনন্দন জানিয়েছে, এমন কি ঘটনা ঘটেছে? ঘটেনি। ইউরোপিয়ান ইউনিয়নের তো একটা অফিসিয়াল স্টেটমেন্টও আমরা জানি যে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হয়নি। এখন সুষ্ঠু অবাধ হয়নি বলে কি তারা কি মানে অস্বীকার করবে, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিনবে না, বাংলাদেশের রাষ্ট্রের সঙ্গে কি সম্পর্ক রাখবে না? এটা কোনোদিনও কোনো কালে হয় না। যদি বাংলাদেশের নির্বাচন নাও হতো, এমনকি 1/11 মতন পরিস্থিতিতে কি ইউরোপীয় ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্র তারা সেটা পছন্দ না করলেও তারা কি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে যখন মঈনু আহমেদ তার নিয়ন্ত্রণে ছিল দেশ? নিশ্চয়ই না। ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, ওই সময় কি দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলো বা বাইরের দেশের সাথে কি সম্পর্ক ছিল না? ওরা কি রাখে নাই? রেখেছে। তো এটা আমার মানে খুবই সিলি প্রশ্ন যে মানে তারা কি বলেছে এই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে কিনা। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠেনি, প্রধানমন্ত্রী সেই যথার্থ উত্তরটাই দিয়েছেন। আর পাকিস্তানের প্রসঙ্গটা যেটা বলছেন যে 12-13 দিন লাগছে, এটাই হচ্ছে ফ্রি ফেয়ার ইলেকশনের ইয়ে। তার মানে নির্বাচনের কারচুপি নিয়ে অভিযোগ উঠেছে। ইসলামাবাদের যে কমিশনার বলেছেন যে তার এখানে কারচুপি হয়েছে, সেই দায় স্বীকার করে তিনি পদত্যাগ করেছেন এবং বলেছেন যে তার বিচার তিনি চান, এবং বলেছেন যে 13টা আসনে অন্তত যারা জিতছিল তাদেরকে হারানো হয়েছে, আর যারা হারছিল তাদেরকে জেতানো হয়েছে। এটা তো বিশাল একটা ব্যাপার। পাকিস্তানের একজন প্রার্থী, তাও আবার জামাত ইসলাম, সে বলছে যে আমি জিতি নাই, সে আসন পরিত্যাগ করেছে, বলছে না আমি এই জয়টা আমি মানি না।
তার মানে ওখানে একটা কাঠামো আছে, সেখানে একটা কাঠামো আছে বলেই মানুষ দলে দলে ভোট দিতে গেছে। বাংলাদেশের পরিস্থিতি তো ফেব্রিকেটেড করে আমাদেরকে দেখাতে হচ্ছে যে 42% ভোট দিয়েছে মানুষ। তো বাংলাদেশের আর পাকিস্তানের ভোটের মধ্যে ব্যাপক পার্থক্য। এই যে এত অনেক দিন লাগলো, তার মানে কি সেখানে একটা জালিয়াতি হয়েছে। এখানে ধুম করে কেউ ঘোষণা করে দেবে ওরকম পরিস্থিতি নেই, এবং এখনো পর্যন্ত তারা সরকার গঠন করতে পারছে না। ওই ধুমধাম করে মানে রেজাল্ট করে দেবে, আর একটা দল করে দেবে না। তো যদিও সেখানে পাকিস্তান সেনাবাহিনী কলকাঠি নাড়ছে, কিন্তু তাদেরকে অনেক প্রশাসন, বিচার বিভাগ, আন্তর্জাতিক পরিস্থিতি এগুলোকে মাথায় নিয়ে এগোতে হচ্ছে। সেটা খুব আদর্শিক জায়গা না, কিন্তু তারপরেও বাংলাদেশের মতন এইভাবে সেট জিনিস, সবকিছু একদম মনোপলি, সেই মনোপলি পরিস্থিতি নেই। এখানে যেমন আমাদের নির্বাচন কমিশন কথা বলে না, বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন কেউ কথা বলে না। ওখানে তো কেউ কেউ প্রতিবাদ করছে, জেলখানা থেকে, কারাগারে বন্দী থেকেও দণ্ডিত হয়েও জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে সেই কৃত্রিম বুদ্ধিমত্তা সাহায্যে। সেই দৃশ্যগুলো তো আমরা দেখছি। বাংলাদেশের অবস্থাটা কি সেখানে? সেখানে নির্বাচনের পরবর্তী কি হবে, দফায় দফায় নেতারা যাচ্ছেন, আলাপ আলোচনা করছেন, ইমরান খান নির্দেশনা দিচ্ছেন। একটা কাঠামো, মোটামুটি একটা কাঠামো থাকলেও আছে। এর কারণ হলো সেখানে তত্ত্বাবধায়ক সরকার অবস্থান আছে, আবার সেনাবাহিনীও আছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচন অবশ্যই কারচুপি হয়েছে। আবার মানুষ দলে দলে ভোটও দিতে গেছে, দলে দলে ভোট দিতে গেছে বলেই আজকে অনেক কিছু প্রকাশ হচ্ছে। যদিও একটা বিষয়টা খুব সহজে সমাধান করা যায়নি। সমাধান প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন মোস্তফা ফিরোজের কথা। এবার আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্যটি দিয়েছে সেটি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো মাঝখানে একটি কথা বলে নিচ্ছি, সেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন প্রিয় দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যটি দিয়ে আজকের ভিডিওটি শেষ করবো। চলুন শুনে আসি। ইলেকশন নিয়ে কেউ আমাকে কোনো কথা বলেনি, কারণ তারা নিজেরাই জানতো যে ইলেকশন আমি জিতে আসবো। বাংলাদেশে যে নির্বাচনটি হলো সেটি নিয়ে এখানে অনেকের নানা মন্তব্য, কিন্তু আপনাকে সকল সরকার প্রধানই অভিনন্দন জানাচ্ছেন নতুন করে নির্বাচিত হওয়ার জন্য। এই নির্বাচন নিয়ে কি তাদের কোনো আগ্রহ ছিল? আমরা দেখেছি এমনকি জেলেনস্কির মতো ইউক্রেনে তিনি নিজেই আপনার সঙ্গে আগ্রহ করে সাক্ষাৎ করেছেন। এই নির্বাচন নিয়ে আপনি কালকে বলেছেন এটি 75-এর পরে ষষ্ঠ নির্বাচন নিয়ে কেউ কোনো কথা বলেনি। তাদের কোনো উদ্বেগ নেই? না, নির্বাচন নিয়ে তাদের কোনো উদ্বেগনের কোনো প্রশ্নও নাই। নির্বাচন নিয়ে কিন্তু কোনো কথা হয়নি। বেশিরভাগই আলোচনা হচ্ছে দ্বিপাক্ষিক, এবং আমি সবসময় যেটা বলেছি যে আমরা যে 100টা অর্থনৈতিক অঞ্চল করছি, আপনারা আসেন, আমাদের এখানে বিনিয়োগ করেন, এবং সেই সাথে সাথে এখন নতুন নতুন প্রযুক্তি আসছে, কাজে যে যে বিষয়টার উপরে পারদর্শী সেখানে সেই বিষয়টাই আলোচনা করছি। এবং নেদারল্যান্ডের আমরা যে ডেল্টা প্ল্যান 2100 করলাম, নেদারল্যান্ডের সাথে কিন্তু আমাদের একটা চুক্তি করা আছে। এবং বর্তমান যিনি প্রধানমন্ত্রী, উনি কিন্তু প্রধানমন্ত্রী থাকছেন না, উনি ইলেকশন করেননি। উনি আমাকে অনেক আগেই জানিয়েছিলেন, T20 সময় যখন কথা হলো, বলো যে আমরা প্রায় সমসাময়িক, আমিও যখন ক্ষমতা আসছে উনি আসছেন, উনি বললো এই এত বছর একটা না, আর আমার এখানে থাকতে ভালো লাগছে না, আমি বরং এখান থেকে আর ইলেকশন করবো না। তা আমিও তাকে বললাম যে আরে আমি যদি করতে পারতাম তাহলে আমি খুব খুশি হতাম। আমার একটা না 15 বছর, তারও 15 বছর, এটা হলো বাস্তবতা। তো নেদারল্যান্ড একটা বদ্বীপ ডেল্টা, তারা সেটা কিভাবে তাদের উৎপাদন বাড়ানো থেকে শুরু সবগুলি কীভাবে করেছে, আমরা কিন্তু সেই বিষয়টা দেখি। শুধু তাই না, আমার সাবেক কৃষিমন্ত্রী ডক্টর রাজ্জাক নাই এখানে, না আছে তো, তাকে আমি পাঠিয়েছিলাম তাদের গ্রিন হাউস দেখতে। আমি বলেছিলাম যখন আমি ক্ষমতাও ছিলাম না, ওই যে 80 সালে আমি লন্ডনে যখন গেলাম, তখন আমি গাড়িতে করে নেদারল্যান্ড গেছিলাম, ওখানে আমার প্রবর্তন ছিল। তখন থেকে ওদের ওই যে গ্রিন হাউস, এবং সেখানে যে তারা সব সবজি উৎপাদন করে, ফুল উৎপাদন করে, আমি নিজে সেখানে দেখতে গেছিলাম। আমি যখন ফিরে আসি, আমার মনে হয় এখনও আমি ওই গ্রিন হাউস থেকে টমেটো, শসা সব কিনে নিয়ে আসছিলাম। এনে আমাদের লন্ডনে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী সবাইকে আমরা দিয়েছিলাম যে ওরা কী সুন্দর করে যাচ্ছে, বরফ হয় সারা বছর, অথচ তারা সেখানেই করে। আর ওরা তো একদম পানি, একসময় কিন্তু ওরা কাঠের জুতো পরতো, কারণ পুরো শ্যালো পানি ছিল। তো অবশ্য ওদের একটা সাইড পাহাড়ি, একটা সাইড এরকমই, এবং তারা এই জলবায়ু পরিবর্তন থেকে বা তখন আগে থেকেই ওরা যে ডাইক তৈরি করেছে সেটা, এগুলি কিন্তু মানে শেখার মতো অনেক কিছু জানার। সেই জন্য আমরা ডেল্টা প্ল্যানটা যেটা করেছি, ওদের সাথেই আমাদের চুক্তি, এবং এই ব্যাপারে তারা যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করতে পারে, তাদের এই সমস্ত টেকনোলজি আমরা কিছু শিখতে পারি। বিশেষ করে কৃষির উপরে আমিও গুরুত্ব দিচ্ছি, যে আমাদের শীতকাল, বর্ষাকাল সারা বছরই যেন আমরা প্রয়োজনীয় জিনিস উৎপাদন করতে পারি। আর বেলজিয়ামের সাথে আপনারা জানেন, আমি যে পায়রা পোর্টটা করেছি, পায়রা পোর্টের যে ড্রেজিং, ক্যাপিটাল ড্রেজিংটা, এটা কিন্তু আমি নেদারল্যান্ডের সহযোগিতা করেছি। যদিও পায়রা পোর্ট করার সময় বা ড্রেজিং করার সময় অনেকেই বলেছিলেন এটা ড্রেজিং করে কোনো লাভ হবে না, আবার সিল্ট পড়বে। তেমন যে শত শত বছরের সিল্ট একবার যদি সরাতে পারি, তখন তার অত পরিমাণে পড়বে না। এটা এরপর আমার মেনটেন্যান্স ড্রেজিং করলেই আমার নাব্যতা ফিরে পাবে। এবং এই পোর্টটা ঠিক সাগরের এত কাছে, মংলায় আসতে হলে অনেক দূর নদী পার হয়ে আসতে হয়, সেই ঘাসের খাল দিয়ে অনেক দূর আসতে হয়। আবার চট্টগ্রামে দেখেন, পায়রাটা হচ্ছে একেবারে সাগরের থেকে বোধহয় কত 50-60 নটিক্যাল মাইল দূরে, কাজে সেখানে আরও ভালো একটা আমাদের পোর্ট হতে পারে। তাছাড়া যেমন ডেনমার্ক, তাদের বিরাট শিপিং কর্পোরেশন, আমি তাদেরকে আহ্বান করছি যেখানে শিপ বিল্ডিং আমরা করতে পারতে, শিপ ইয়ার্ড আমরা করতে পারি। আমার ইচ্ছা আছে বরগুনার ওই এলাকা, যেমন আমতলি, তালতলি বা রামনাবাদ চ্যানেল, ওই সব এলাকায় যদি আমরা শিপ বিল্ডিংয়ের নতুন আর একটা করতে পারি, তাহলে আমরা এখান থেকে অনেক জাহাজ তৈরি করতে পারবো। আর ফ্রান্স তো ইতিমধ্যে আমাদেরকে মানে $1 বিলিয়ন
ইউরো দেবে আমাদের জলবায়ু পরিবর্তনে। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও। মূলত 5টি ভিডিওটি আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, এক এক করে 5টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সর্বশেষ প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। যাই হোক, 5টি ভিডিও দেখার পরে, 5 জনের বক্তব্য শোনার পরে আপনাদের যদি এখন কোনো মতামত থাকে, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি মন চায় ভিডিওটি শেয়ার করে দিবেন, আর যদি মনে চায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি কারে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।